Subscribe now. Click the bell icon to like, comment, and share. ছুটতে ছুটতে কেনের সর্বাঙ্গে ব্যথা ধরে গেল। প্রচণ্ড হাঁফাতে লাগল, মুখ হাঁ করে শ্বাস নিচ্ছে ও। ভিজে মাটির উপর বসে সেই থেকে ও দম নেবার চেষ্টা করছে। একটা ভাঙা গাছের গুড়ির গায়ে হেলান দিয়ে বসে ও চোখ বুজে মুখ হাঁ করে দম নিচ্ছে। ইতিমধ্যে রাত নেমে এসেছে, আর এই বনে রাত মানে আরও ভয়ঙ্কর বিপদ সামনে। দিনের বেলাতেই এখানকার অমিতরা কোনো অংশে কম সক্রিয় নয়, উপরন্তু এখন রাত। এটাই তো ওদের সবচেয়ে ভালো সময়, সবচেয়ে সুবিধাজনক সময়। কেনের আতঙ্ক এখন তাই আরও 1000 গুণ বেড়ে গিয়েছে। প্রায় গোটা দিন ধরেই ছুটেছে সে, ক্লান্ত হলে আস্তে আস্তে, আবার কখনো বেশ জোরে, কিন্তু থামেনি কোথাও। যতটা সম্ভব ওই অভিশপ্ত চার্চ থেকে দূরে সরে যেতে চেয়েছে ও। কিন্তু এখনো বন থেকে বাইরে বেরোবার পথ নজরে পড়ল না ওর। বুঝতেও পারছে না সে সঠিক দিশায় যাচ্ছে কিনা। কম্পাসও নেই ওর কাছে। টেন্ট খাটাবার সামগ্রী, খাবার আর পানি যেটুকু ছিল সঙ্গের ব্যাগে, সব ওই চার্চের কাছেই ফেলে রেখে পালিয়ে আসতে একরকম বাধ্য হয়েছে ও। কিন্তু এবার ও যখন ক্লান্ত, তখন ও অনুভব করল কতটা খিদে পেয়েছে ওর। শুধু খিদে নয়, তৃষ্ণায় গলা বুক শুকিয়ে কাঠ। যেন মরুভূমিতে পথ হারানো দুদিনের তৃষিত পথিক। চোখে যেন অন্ধকার দেখছে ও। যে কোনো গাছের ডাল আশ্রয় করে ও ঘুমোতে পারে ঠিকই, কিন্তু সকাল থেকে ওর উপর দিয়ে যা ঝড় গিয়েছে, এরপর এই বনে নিশ্চিন্তে শুয়ে ঘুমোনোর কথা ও কল্পনাও করতে পারছে না। এর উপর রবার্তার সতর্কবাণী কানে বাজছে, খুব শিগগিরই দেখা হবে। আরও বলেছিল পালিয়ে কোনো লাভ নেই। ওদিকে জেমসের ব্যবস্থা করে দিয়ে ও আর ওর পুরো দলটা এখন ওকে খুঁজতে বেরোবে। খুব বেশি সময় ওদের লাগবে না, এটা কেন ভালোই বুঝতে পারছে না, কারণ সেকেন্ডেরও অর্ধেক কম সময়ের মধ্যে লম্বা লম্বা দূরত্ব অনায়াসে পেরোতে পারে। অপার্থিব জীবদের পক্ষে এসব কোনো সমস্যাই নয়। জেমসের মুখটা ওর চোখের সামনে এখনো ভাসছে। চার্চের দরজা সপাটে বন্ধ হয়ে যাবার আগে ওর মুখটা তখনও তাকিয়েছিল ওর দিকে। একটা করুণ আরতি যেন ফুটে বেরোচ্ছিল তার মুখের মধ্যে। চোখ দুটোয় আসন্ন মৃত্যুর কালো ছায়া। সে বুঝতে পারছিল সে ওদের হাতে ধরা পড়ে গেছে, আর বেরোতে পারবে না বাইরে। সেই শেষবারের মতো সে পৃথিবীর আলো দেখে নিয়েছিল। কান্না পেতে লাগল কেনের। প্রচণ্ড কান্না পেতে লাগল। জেমসের জন্য বারবার কপাল চাপড়াতে লাগল সে। বন্ধুকে সে বাঁচাতে পারেনি, কিন্তু ও নিজে তো কম চেষ্টা করেনি ওকে বাঁচাবার। চার্চের অন্ধকারে ওর শরীরটা অদৃশ্য হয়ে যাবার পর ও যে কতক্ষণ দাঁড়িয়ে চার্চের দরজায় মুষ্টাঘাত করে তা খোলার চেষ্টা করছিল, তা উপরওয়ালাই জানে। দরজা খোলার জন্য সবরকমভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে ও। তবু এটা তো অস্বীকার করা যায় না, টনি, জেমস আর রবার্তা, সবার পরিণতির জন্য ও নিজেই দায়ী। এই ফরেস্টে আসার জন্য জেদ ধরেছিল, যখন কিনা ওর সঙ্গীরা কখনো এই ফরেস্টের নামই শোনেনি। ওদের তেমন কোনো ইন্টারেস্টও ছিল না এখানে আসার ব্যাপারে। কেনের জন্যই ওরা এখানে এসেছিল। কারণ কেনের দরকার ছিল একটা শক্তিশালী এভিডেন্স, একটা অকাট্য প্রমাণ যে পৃথিবীতে সত্যিই ভূতপ্রেত, অপার্থিব শক্তির অস্তিত্ব আছে। আর এখন কেন তো তার উত্তর পেয়ে গেছে, কিন্তু ব্ল্যাক ফরেস্ট কি তাকে বেঁচে ফিরতে দেবে? যে তথ্য প্রমাণ দিয়ে ও বিশ্ববাসীর কাছে নিজেদের প্রমাণ করবে যে পৃথিবীতে অলৌকিক শক্তি বলে সত্যিই কিছু আছে, সেসব তথ্য প্রমাণ তো আগেই লোপাট করে নিয়েছে এই ব্ল্যাক ফরেস্ট। আর এখন
একে একে তাদের সবার জীবন কাটতে চলেছে এই অভিশপ্ত অরণ্য। এখন তার নিজের জীবনই চ্যালেঞ্জের মুখে। নিজের মেয়ের মুখটা এই সময় ওর চোখের সামনে ভেসে উঠল। এখানে ও নিজের মৃত মেয়ের ডাক কেন শুনতে পেল? এই জায়গাটাই কি শুধু মৃতদের জগৎ? এখানে কি শুধু মৃতদেরই আবাস? নইলে ও এখানে নিজের মৃত সন্তানের কণ্ঠস্বর কেন শুনবে? ভাবনায় আচ্ছন্ন কেন প্রায় ঘুমিয়ে পড়ছিল, কিন্তু হঠাৎ ও সচকিত হয়ে উঠল এই চিন্তাটা মাথায় আসতেই যে এটা ঘুমোবার জায়গা নয়। এখানে প্রতি পদে পদে বিপদ। না, ওকে ঘুমোলে চলবে না। ওকে উঠে আবার হাঁটা লাগাতে হবে। আরও যতদূর যাওয়া যায়, বনের সীমানার কাছে যত তাড়াতাড়ি সম্ভব ওর পৌঁছানো দরকার। ক্লান্ত শরীরটাকে টেনে উঠিয়ে দাঁড় করিয়ে টলমল পায়ে সে ফের হাঁটা দিল সামনের অন্ধকার পথের দিকে। ওদিকে চার্চের অন্ধকার উপাসনাগৃহে জেমস এখনো মরার মতো পড়ে রয়েছে। অন্ধকারে ও সামনে আশেপাশে কিছুই দেখতে পারছে না, শুধু অস্বাভাবিক স্বরে নামিতদের কলরব শুনতে পাচ্ছে সে। চোখে না দেখতে পেলেও সে বুঝতে পারছে ওকে ঘিরে যে নামিতদের কলরব শুরু হয়েছে তা ধীরে ধীরে ক্রমশ ওর নিকটবর্তী হচ্ছে। যেন অনেকগুলো লোক ওকে ঘিরে একটা বৃত্ত তৈরি করেছে। ধীরে ধীরে সেই বৃত্তের পরিসর ছোট হয়ে আসছে। শুধু কলরবই নয়, ভারী ভারী দীর্ঘশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। যেন বহুকাল আগের বাঁশি কতকগুলো মরা অস্বাভাবিকভাবে জেগে উঠে ওইভাবে দীর্ঘশ্বাস ফেলছে। বুকের রক্ত পানি হয়ে আসে ওই শব্দ শুনলে। গায়ের উপর এতক্ষণ রবার্তার যে হিমশীতল হাতের স্পর্শ টের পাচ্ছিল জেমস, আচমকা সেটা সরে গেল। রজ্জুবদ্ধ জেমস পড়ে রইল একভাবে সেই কাঠের ফ্রেমের গায়ে আটকে থাকা অবস্থায়। ওদিকে ওই সম্মিলিত কলরব আর দীর্ঘশ্বাসের শব্দ ক্রমশ উচ্চগ্রামে উঠে জেমসের কানে যেন তালা ধরিয়ে দিল। শুধু উচ্চগ্রামেই নয়, আরও ক্রমশ এগিয়ে আসছে ওর কাছাকাছি, কারণ শব্দের তীব্রতা ক্রমশই বাড়ছে। আসন্ন বিপদের মুখে দাঁড়িয়ে জেমস ভেবে পাচ্ছে না ও কি করবে এবার। খুব কাছেই একটা ঘন অন্ধকার ছায়ার মতো কারোর নড়াচড়া দেখতে পেল জেমস। আন্দাজে বুঝল ওটা রবার্তা। এখনো মেয়েটা ওর দেহের পাশেই বসে আছে। ওর মুখের উপর ঝুঁকে পড়ছে ক্রমশ। তীব্র একটা দুর্গন্ধ নাকে আসছে। ঘৃণায় আতঙ্কে নাক মুখ কুঁচকে উঠল। রবার্তার আচরণে কে বলবে যে এই নারী একদা তার প্রেয়সী ছিল? চেহারায় মানসিকভাবে সম্পূর্ণ বদলে গেছে সে। হয়ে গেছে এই নামিতদেরই একজন। পুরোপুরি না হলেও প্রায় ওদের কাছাকাছি হয়ে গিয়েছে। জেমস আপ্রাণ চেষ্টা করল রবার্তার ঝুঁকে পড়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেবার, কিন্তু পারছে কই। চিৎকার করে উঠতে যাচ্ছিল জেমস, কিন্তু তার আগেই একটা বরফের মতো ঠান্ডা কঠিন হাত ওর মুখের উপর এসে পড়ল। স্বাভাবিক মানুষের হাত নয় মোটেও, পচা মাংসল একটা হাত। অন্ধকারেও বোঝা যাচ্ছে হাতটা সাদা ফটফটে। কোথাও নেই এক বিন্দু রক্ত। একটা পচা মাংসের গন্ধ ওর নাকে এসে ওকে যেন অবশ করে দিতে চাইল। আঙুলগুলো হাড়সর্বস্ব, লম্বা লম্বা ছুরির মতো সুচালো নখের আঘাতে জেমসের গলার চামড়া ছিলে গেল মুহূর্তের মধ্যে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। দারুণ উল্লাসে খলখল করে হেসে উঠল রবার্তা। জেমসকে আর্তনাদ করতে দেখেও ওর মধ্যে এতটুকু ভাবান্তর এলো না। বিকট পৈশাচিক সেই হাসি। জেমসের মুখের উপর থেকে হাতটা সরে গেল। আমাকে যেতে দাও, ফের উচ্চৈঃস্বরে কাতরোক্তি করতে লাগল জেমস, যদিও সে জানে এখানে তার আবেদন নিবেদন শোনার মতো কেউ নেই। এখানে একজনও মানুষ নেই। এমনকি রবার্তাও এখন ওদের দলে, পুরোপুরি মাদার সিবেটের কবজায়। কাজেই ও যতই কান্নাকাটি করুক, ছেড়ে দেবার জন্য আবেদন নিবেদন করুক, হাত পা ছোড়াছুরি করুক, সবই অরণ্যে রোদন হবে। এই রবার্তারূপী মাদার সিবেট এখন ওকে উৎসর্গ করবে তার এই অপার্থিব অনুগামীদের কাছে।
ওদিকে সেই অভিশপ্ত মৃত্যুপুরীর নিকষ অন্ধকারের জঠরে জেমসকে ঘিরে সেই ভয়াবহ অপার্থিব কায়াগুলোর উচ্চ কলরব ক্রমশ আরও নিকটবর্তী হতে লাগল ওর। সেই সঙ্গে ভারী ভারী নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। ওর দেহের কাছে হাঁটু গেড়ে বসে থাকা রবার্তার অট্টহাসি চার্চের সিলিংয়ের স্কাইলাইটে গিয়ে পর্যন্ত ধাক্কা খেয়ে খেয়ে ফিরে আসছে। একসময় ও ফের ঝুঁকতে শুরু করল জেমসের মুখের উপর। ওর কটুগন্ধি নিঃশ্বাসের হোলকা এসে পড়ছে জেমসের মুখের উপর। জেমসের ঠোঁটের উপর দুটো পুরু শক্ত জিনিসের ছোঁয়া লাগল। আন্দাজেই ও বুঝল রবার্তার ঠোঁট দুটো ওর ঠোঁট দুটোকে ছুঁয়েছে। না, এসেই আগের রবার্তার পেল পাপড়ির মতো ঠোঁটের স্পর্শ নয়, হিমশীতল দুটো কঠিন জিনিস ওর ঠোঁট দুটোকে যেন উপরে টেনে আনতে চাইল। ঠোঁট নয়, ছুচালো দুটো দাঁত যেন জেমসের ঠোঁট দুটোকে ক্ষতবিক্ষত করে ফেলতে লাগল। রজ্জুবদ্ধ অবস্থায় পড়ে থাকা জেমসের দেহটা আছাড়ি পিছাড়ি খেতে লাগল। আপ্রাণ চেষ্টা করতে লাগল ওর হাত থেকে ছাড়া পাবার, কিন্তু তা যে এখন কোনোভাবেই সম্ভব নয় তা বেশ বুঝতে পারছিল ও। আতঙ্ক যেন প্যানিকে পরিণত হলো ওর। চেতনা যেন ক্রমশ ফুরিয়ে আসছে ওর। ফের অচেতন অবস্থায় চলে যেতে বসেছে ও। একটুকু বাতাস টানার জন্য ওর ফুসফুস দুটো তীব্র মোচড় খাচ্ছে, কিন্তু কোথাও থেকে এতটুকু বাতাস আসার সুযোগ নেই এখানে। যন্ত্রণায় আতঙ্কে দুচোখ বেয়ে পানি নামতে শুরু করেছে ওর। একদম নড়বে না, ওইভাবেই পড়ে থাকো জেমস। একটু দূর থেকে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর। রবার্তার কণ্ঠস্বর। কিন্তু রবার্তা তো ওর বুকের উপর বসে, তাহলে ওর কণ্ঠস্বর এরকম দুরাগত মনে হচ্ছে কেন? তাহলে ওর উপর একে বসে ওর ঠোঁটে চুম্বন করছে, কুৎসিত জিহ্বা দিয়ে লেহন করছে ওর ঠোঁট দুটোকে। তাহলে কি এ অন্য কেউ বসে আছে ওর উপর? হঠাৎ কোত্থেকে একটা ভুতুড়ে আলো এসে পড়ল চার্চের উপাসনালয়ে। আর সেই আলোয় জেমস যা দেখল তাতে ওর অন্তরাত্মা কেঁপে উঠল। বুকের রক্ত দ্বিগুণ শুকিয়ে যেন বরফ হয়ে গেল। গলা চিরে বেরিয়ে এলো একটা আর্ত চিৎকার। চার্চের সিলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে সেই চিৎকার একটা ফাঁপা প্রতিধ্বনি তুলে ফিরে এলো ওর কানে। এত ভয়ঙ্কর চেহারা যে ওকে একদিন চোখের সামনে দেখতে হবে, কখনো কোনোদিন কল্পনাও করতে পারেনি সে। এত কুৎসিত, এত ভয়ঙ্কর, বুকের রক্তকে নিমেষে হিম করে দিতে পারে, এরকম চেহারা কারোর হয়? ব্ল্যাক ফরেস্টে প্রবেশের পর প্রথম রাতের ভিডিও ফুটেজে গাছের আড়াল থেকে অর্ধেক বেরিয়ে থাকা যে এক ভয়ঙ্কর দর্শন নারীমূর্তির চেহারা আবছাভাবে দেখতে পেয়েছিল ওরা, ঠিক সেই নারীমূর্তিকেই এখন ওর বুকের উপর বসে থাকতে দেখতে পেল জেমস। কিন্তু তফাৎ এখানেই। তখন তাকে ঝাপসাভাবে দেখতে পেয়েছিল, এখন তাকে প্রায় সম্পূর্ণ দেখতে পেল জেমস। না, এই মহিলা কোনো মানুষ নয়। মানুষ হতেই পারে না। জেমসের মনে হলো ওর হৃদস্পন্দন এখনই বুঝি থেমে যায় চিরতরে। কিন্তু এখনও থেমে যাচ্ছে না, সেটাই এক পরম আশ্চর্য ওর কাছে। মাদার সিবেটের মৃতদেহটা ওর বুকের উপর বসে অমন হিংস্রভাবে ওকে চুম্বন করছে। মাঝে মাঝে উপরে নিয়ে আসার চেষ্টা করছে জেমসের ওষ্ঠদ্বয়কে। ওটার কালো কুচকুচে সাপের মতো সরু জিভটা আধ হাত লম্বা হয়ে বেরিয়ে এসে জেমসের মুখের ভেতরে ঢুকে পড়েছে। কুৎসিতভাবে খেলা করছে। এক উৎকট পৈশাচিক উল্লাসে মেতেছে জ্যান্ত লাশটা। পিশাচ নারীটার চেহারা শুকনো অস্থিচর্মসার, দেহে যেন মাংস বলে এখন আর কিছু নেই। মিশরীয় মমির মতো শুকনো তার দেহটা। চোখ দুটো মরা ছাগলের মতো ওল্টানো। নিষ্প্রাণ হলেও মনি দুটো চঞ্চল। ওল্টানো চোখের সাদা অংশটা বেরিয়ে রয়েছে বাইরে। জটপাকানো চুলগুলো ঝাঁকড়াভাবে নেমে এসেছে দুই কাঁধের উপর। দেখেই মনে হচ্ছে তেলজলের সঙ্গে সম্পর্ক ঘুচে গেছে বহুকাল। মুখটা ঈষৎ হা করা, আর তার ভেতরে ছুরির ফলার মতো ক্ষুরধার বিস্তৃষ দাঁতের সারি অন্ধকারেও ঝিকিয়ে উঠছে। জেমসের দিকে চেয়ে হিংস্রভাবে হাসছে। পৈশাচিক সে হাসি। আতঙ্কের বুকফাটা মুহুর্মুহু আর্তনাদে মৃত্যুপুরীর ভেতরের দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে খেয়ে ফিরতে লাগল।
ওর ঠোঁটের দুঃখ বেয়ে ফেনা গড়াতে লাগল। ওর বুকফাটা আর্তনাদকে চাপা দিয়ে দিল সম্মিলিত কণ্ঠের উচ্চকিত বিকট অট্টহাসি। মাদার সিবেটের দু হাতের লম্বা লম্বা নখগুলো জেমসের বুকটাকে চিরে ফালা ফালা করে দিল। জেমসের আতঙ্কিত আর্তনাদ এবার পরিণত হল মরণ আর্তনাদে। একের পর এক ছুরির ফলার মতো নখের আঘাতে ওর বুক পেট ফালাফালা হয়ে চিরে ভেতর থেকে বেরিয়ে এলো অন্ত্রনারী, কলিজা, পাকস্থলী, ফুসফুস, হৃৎপিণ্ড। সঙ্গে সঙ্গে আশেপাশে উপস্থিত সম্বেত পিশাচের দল বুভুক্ষুর মতো ঝাঁপিয়ে পড়ল তাদের বাঞ্ছিত শিকারের উপর। যে যার ভাগ নিয়ে খেতে শুরু করে দিল ওকে। অন্ধকারের মধ্যে শুধু ঢকঢক করে ঈষদুষ্ণ রক্তপান আর মাংস চিবিয়ে খাবার উৎকট শব্দ শোনা যেতে লাগল। চোখের সামনে চিরঅন্ধকার নেমে আসার আগে জেমস শুধু দেখতে পেল ওর সামনে দাঁড়িয়ে তখনও হাসছে রবার্তা। ঘড়ি দেখল কেন? প্রায় 2 ঘন্টা ধরে সে হাঁটছে। আর একটু পরেই সকাল হবে। সারাটা রাত প্রায় বলতে গেলে হেঁটে হেঁটে সে একেবারেই এখন বিধ্বস্ত অবস্থায়। শরীর যেন আর বইছে না। সারা শরীরের গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়েছে। কে জানে আর কতটা হাঁটলে এই বন থেকে বেরোতে পারবে সে। আন্দাজেই বুঝল পশ্চিমমুখ চলেছে সে, কিন্তু শরীর অসম্ভব ক্লান্ত লাগছে ওর। পা দুটো আর চলছে না। একসময় সত্যি সত্যি আর পারল না কেন। থেবড়ে বসে পড়ল মাটিতে। শুয়েই পড়ল চিত হয়ে। নাকে এলো ভেজা মাটির সোদা গন্ধ, কিন্তু সেই গন্ধ নেবার মতো ক্ষমতাও এখন ওর ইন্দ্রিয়ের নেই। মাথাও যেন কাজ করা বন্ধ করে দিতে চাইছে। পরনের গরম পোশাকটাই এখনো ওকে বাঁচিয়ে রেখেছে। চোখে গভীর ঘুম, কিন্তু তবু 2 চোখের পাতা এক করতে পারল না কেন। পেটে খিদে, বুকে তৃষ্ণা, মনে মৃত্যুভয় আর এতগুলো বন্ধুর মৃত্যুশোক। এই অবস্থায় ও কি করে ঘুমোবে? ঘুমোতে গেলেই ওর চোখের সামনে ভাসছে জেমসের করুণ মুখটা। জেমস হয়তো এতক্ষণে আর বেঁচে নেই। টনির মতো পরিণতি হয়েছে ওর। তারই জন্য, সম্পূর্ণ তারই জন্য দুজন বন্ধুকে হারিয়েছে সে। টনি আর জেমস, দুজনের মৃত্যুর পরোক্ষ কারণই সে। তারপর রবার্তার ব্যাপারটা ঠিক ও বুঝতে পারছে না। কিভাবে ও হঠাৎ করে মানুষ থেকে রাক্ষসীতে পরিণত হলো তা ঠিক মাথায় আসছে না ওর। অথচ ও এতদিন ওদের দলে ছিল, দলের সঙ্গেই এই ফরেস্টে ঢুকেছিল। তারপর ওর হলোটা কি? কিসে ওকে ধীরে ধীরে অমানুষে পরিণত করে দিল? তবে রবার্তাকে শেষ পর্যন্ত যতটুকু দেখেছে, বুঝতে পেরেছে মেয়েটার ভেতরে এখন আর মানুষের কিছুমাত্র অবশিষ্ট নেই। সম্পূর্ণ অমানুষে পরিণত হয়েছে ও। ওর শরীরটাই শুধু রয়েছে, কিন্তু মন বলে এখন আর কিছুই নেই। এই বনের অপার্থিব শক্তি ওকে সম্পূর্ণ নিজের কবজায় নিয়ে নিয়েছে। যাক, রবার্তার জন্য ভেবে লাভ নেই। এখন ওর নিজেকে নিয়ে ভাবনার পালা। এখন দলের মধ্যে শুধুমাত্র সে একা বেঁচে আছে। বারবার নিজেকে দলের সদস্যদের মৃত্যুর জন্য দোষী মনে হচ্ছে। যতবার সে এই ভাবনাগুলোকে দূরে ঠেলে দিতে চাইছে, ততবারই যেন নতুন উদ্যমে ও ভাবতে বাধ্য হচ্ছে ওদের মৃত্যুর জন্য ওই দোষী। যেন কেউ ওকে জোর করে এরকম ভাবতে বাধ্য করছে। যত রাজ্যের অনাকাঙ্ক্ষিত চিন্তাভাবনা ওর মনটাকে দুর্বল করে দিতে চাইছে। এমির কথাও মনে পড়ছে। সেই ছোট্ট মেয়ে, অনেক বছর আগে যাকে চিরতরে হারিয়েছিল সে। 8 বছর বয়সে মেয়েটা মারা গিয়েছিল। আজ বেঁচে থাকলে কত বড়ই না হতো, কিন্তু নিষ্ঠুর মৃত্যু তাকে কেনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে চিরতরে। এতদিন সে ঈশ্বরকে দোষী মনে করে কতই না অভিমান দেখিয়ে এসেছে ঈশ্বরের উপর, কিন্তু আজ এই ব্ল্যাক ফরেস্টে তার মনে হচ্ছে মেয়ের মৃত্যুর জন্য সেই আসলে দোষী, কারণ দুর্ঘটনার সময় এমির সাথে তো সেই ছিল। সে তাকে বাঁচাতে পারেনি। এখনো কানে ভাসছে সেই কচি গলার মিহি ডাক, যখন সেদিন গাড়িটা ওকে ধাক্কা মেরে চলে গিয়েছিল ওর উপর দিয়ে। একবারই ডেকে উঠেছিল মেয়েটা বাবা বলে।
তারপরই স্তব্ধ হয়ে গিয়েছিল চিরতরে। বনের নরম ঘাসের বিছানায় শুয়ে শুয়ে নিজের অজান্তেই সেদিনের সেই দিনটায় ফিরে গেল কেন। সেদিন ছোট্ট এমিকে নিয়ে সে টাউনের ভেতর বেড়াচ্ছিল। কেন ওর মোবাইলে কথা বলতে তন্ময় ছিল, যখন কিনা ওর সতর্ক থাকা দরকার ছিল। এমনিতেই মেয়েকে নিয়ে বাইরে বেরোতে কিছুটা অনিচ্ছা কাজ করছিল সেদিন ওর ভেতরে। একটা ইম্পর্ট্যান্ট ফোন কল ছিল, তাতেই কথা বলতে ও বেশি ব্যস্ত ছিল। একটা জরুরি বিজনেস ডিলের ব্যাপারে ক্লায়েন্টের ফোন, তাই ওর সমস্ত মনোযোগ ওই ফোনেই ছিল। কেনের স্ত্রীও অফিসে একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করার ছিল সেদিন, তাই তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। তাই ছোট্ট এমির যাবতীয় দায়িত্ব সেদিন ওর উপরেই ছিল, কিন্তু ফোন কল অ্যাটেন্ড করতে ব্যস্ত কেন কখন যে এমির হাত ছাড়িয়ে পিছিয়ে গিয়েছিল তা কেন নিজেও খেয়াল করেনি। ওরা ফুটপাত ধরেই হাঁটছিল, কিন্তু এমি নেমে গিয়েছিল রাস্তায়। খেয়াল হলো যখন পেছনে জোরে ব্রেক কষার শব্দ আর একটা ছোট্ট মেয়ের গলায় চিৎকার বাবা শুনে চমকে ঘুরে তাকিয়ে দেখে এমি উপুর হয়ে পড়ে রয়েছে রাস্তায় আর রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। একটা ট্রাক ওর উপর দিয়ে চলে গিয়েছে, ছোট্ট শরীরটাকে পিষে দিয়ে। সেদিনের পর থেকেই কেনের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন এসে গেল। সে বাইরের জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে ফেলল। কেমন যেন চুপচাপ হয়ে গেল। মাঝে মাঝে নিজেকেই নিজের কাছে খুব দোষী মনে হতো। ওর কেয়ারলেসনেসেই এমি চলে গিয়েছে, এই মনোভাবটাই অবচেতনভাবে ওর ভেতর কাজ করত। কিন্তু আজ এই ব্ল্যাক ফরেস্টে একাকী অবস্থায় সেই অপরাধবোধটাই প্রকট হয়ে উঠে ওর মনকে আচ্ছন্ন করে ফেলতে চাইছে। মেয়ের মৃত্যুর পর লাভজনক ব্যবসাপাতি ছেড়ে সেদিন থেকেই তার প্যারানর্মাল বিষয়ের উপর ঝোঁক বেড়ে গেল। স্পিরিটের সঙ্গে যোগাযোগের আগ্রহ বেড়ে গেল। ওর মনে হতো এইভাবে হয়তো একদিন সে তার এমিকে আবার দেখতে পাবে। সে স্থির করেছিল কোনোদিন এমির সঙ্গে দেখা হলে সে তার কাছে মাফ চেয়ে নেবে। সে যে তার প্রতি সেদিন দায়িত্বশীল হতে পারেনি, সেজন্য মাফ চেয়ে নেবে। আর আজ এই ব্ল্যাক ফরেস্টে আসার পর ওর যেন আজ নিজেকে বড্ড বেশি করে অপরাধী মনে হচ্ছে। শোয়া অবস্থা থেকে উঠে ফের হাঁটতে শুরু করল কেন। না, অতীতের সেই অপরাধবোধ ভেতর থেকে ভারাক্রান্ত করে তুলেছে ওকে। বাবা! কাছেই কোথাও থেকে বাতাসে ভর করে একটা মিহি গলায় ডাক শোনা গেল। একবার থমকে দাঁড়িয়ে পরেও পরক্ষণেই সেটাকে মনের ভুল ভেবে কেন অন্যমনস্কভাবে এগিয়ে যাচ্ছিল জঙ্গল ভেঙে। ফের কানে এলো সেই ডাক, বাবা! এবার দাঁড়িয়ে পড়ল কেন। না, এবার আরও স্পষ্ট। কোনো মনের ভুল নয়। সত্যি সত্যি এটা তার সেই মেয়েরই গলা। যেন কোন হারিয়ে যাওয়া অতীতের অন্ধকার গর্ভ থেকে ওকে ডাকছে। দুচোখ ভরা পানি নিয়ে কেন ডাক অনুসরণ করে বাম দিকে তাকাতে দেখতে পেল একটু দূরেই বড় বড় গাছগুলো যেখানে জটলা করে দাঁড়িয়ে, সেই গাছগুলোর মাঝে অন্ধকার ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে এমি। তাকিয়ে আছে ওরই দিকে। এমি! নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারল না কেন। ফের ওকে উদ্দেশ্য করে ডেকে উঠল এমি, বাবা! শোকগ্রস্ত কেনের দুই গাল বেয়ে এবার বাঁধভাঙ্গা অশ্রু নেমে এলো এবার। সে তাড়াতাড়ি এমির দিকে এগিয়ে যেতে গেল, কিন্তু হঠাৎ করেই যেন ওর মন বলে উঠল, সাবধান! ও এমি নয়, এটাও একটা ছলনা। এমির ছদ্মবেশে ও অন্য কেউ দাঁড়িয়ে। কিন্তু সে বিবেচনাবোধ অল্পক্ষণের জন্য। চোখের সামনে ডেনিম জিন্স আর লাল টি শার্ট পরা ছোট্ট এমিকে ডান বগলে সেই টেডি বিয়ার হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কেন যেন হিতাহিত গান শূন্য হয়ে গেল। সমস্ত বিবেচনাবোধ লোপ পেয়ে গেল তার। দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার। এই পোশাকেই তো এমি বেরিয়েছিল তার সাথে। আবার এত বছর পর সে আবার তার সামনে। হারানো সন্তানকে এত বছর পর দেখে কেনের হৃদয়ের সমস্ত যুক্তিবুদ্ধি ভুলে আনন্দে আবেগে উদ্বেল হয়ে উঠল। এমি! সস্নেহে আবেগপূর্ণ গলায় ডাকল কেন, এমি, আমার ছোট্ট সোনা!
কেন দেখল ওর দিকে তাকিয়ে হাসছে এমি। এক পা করে এগিয়ে আসছে ও কেনের দিকে। সেই পরিচিত গোলাপি গাল, লাল ঠোঁট, নীল দুটো চোখের তারা আর মুখে সেই পরিচিত মিষ্টি হাসি, যে হাসি অনেক বছর আগেই তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। আজ যেন আবার নতুন করে সবকিছু ফিরে পাচ্ছে। আনন্দে উদ্বেল কেন দুহাত বাড়িয়ে মেয়েকে কাছে ডাকতে লাগল। এমি, ছোট্ট সোনা আমার, তুই সত্যিই এসেছিস? খিলখিল করে হেসে উঠল এমি। সেই পরিচিত কণ্ঠস্বর যেন কত যুগ পর মেয়ের গলা শুনতে পাচ্ছে। কেন বাবা, আমি এসেছি বাবা। ফের আধো আধো কণ্ঠস্বর ভেসে এলো এমির। কেন যেন এবার আত্মহারা হয়ে পড়ল। আমায় চিনতে পারছো না বাবা? কচি গলায় বলে উঠল এমি। সরি ডিয়ার, সরি, আয় কাছে আয়। দুহাত বাড়িয়ে ওর দিকে এগিয়ে গেল কেন। এমিও ওর প্রায় এক হাতের মধ্যে এগিয়ে এলো। তারপর কেমন যেন ধরা গলায় বলল, কিসের জন্য সরি বাবা? সরি বলছো কিসের জন্য? ছোট্ট এমি হঠাৎ করেই যেন বড় হয়ে উঠেছে। ওর কথাগুলো একটু অন্যরকম শোনাতে কেন এবার কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকাতেই ভীষণ চমকে উঠল সে। দেখল এমির নাক মুখ দিয়ে হঠাৎ রক্ত বেরোতে শুরু করেছে, কিন্তু এমি আগের মতোই নির্বিকার। কোনোরকম যন্ত্রণা বা কষ্টের চিহ্নটুকুও নেই তার মুখে। যেন যা কিছু হচ্ছে সবকিছুই অতি স্বাভাবিক। কেনের দিকে চেয়ে হাসতে হাসতে বলল, আমায় সেদিন একরকম মেরে ফেলেছিলে বলে সরি বলছো আজ? অজানা একটা ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগল কেন। ওর হতভম্ব চোখের সামনেই এমির চেহারায় পরিবর্তন শুরু হল। মুখ আর মাথার হাড়গুলো মর্মর শব্দ করে ভেঙে গেল, যেন বিশাল একটা পাথর বা ওই জাতীয় কিছু দিয়ে ওর মাথাটা কেউ গুঁড়িয়ে দিল। ঠিক এভাবেই সেদিন ওর চোখের সামনে ট্রাকের তলায় গুঁড়িয়ে গিয়েছিল এমির মাথা। একটা হাত খসে পড়ল অঙ্গ থেকে। শরীরটা যেন তীব্র যন্ত্রণায় মোচড় খেতে লাগল, কিন্তু আশ্চর্যজনকভাবে ওর দেহটা তখনও খাড়াভাবে দাঁড়িয়ে। অন্য হাতে এখনো ধরা সেই টেডি বিয়ার। কেনের চোখ দুটো যেন এখনই কোটর ছেড়ে ঠিকরে বেরিয়ে আসবে। এমি বিস্ময়ে আতঙ্কে কেন প্রায় চিৎকার করে উঠল। এমির চূর্ণবিচূর্ণ চেহারাটা ওর দিকে আরও এক পা এগিয়ে এলো। ওর মুখের জায়গায় এখন আর সেই মিষ্টি মুখটা নেই। একটা মাথার খুলি বসানো আছে। সেই খুলিটারও জায়গায় জায়গায় চির ধরা। ভাঙাচোরা একটা খুলি, কিন্তু অদ্ভুতভাবে জীবন্ত। কিসের জন্য সরি বললে বাবা? ফের ভেসে এলো সেই কণ্ঠস্বর, তবে আগের মতো সেই কচি শোনাচ্ছে না, অনেকগুলো ভারী মোটা কণ্ঠস্বরে কারা যেন ওর ভেতর থেকে কথা বলছে মনে হচ্ছে। কিসের জন্য সরি বলছো তুমি? আমার প্রতি সেদিন তুমি কোনো দায়িত্ব পালন করনি, তাই? তোমারই কেয়ারলেসনেসে আমি মারা পড়েছিলাম, এই জন্য? আমাকে বাঁচাবার কোনো চেষ্টা করনি, এই জন্য? কিসের জন্য সরি বলছো তুমি বাবা? ভারী অলৌকিক কণ্ঠস্বরে একটানা কথাগুলো বলে যেন কৈফিয়ত তলব করল ছোট্ট এমি। কেনের ভেতর থেকে তখন যাবতীয় আবেগ অনুভূতি মুছে গিয়েছে। সে এক পা করে পিছু হটছে, আর এমি এক পা করে এগিয়ে আসছে ওর দিকে। অতীতের একটা দুঃসহ ভয়াবহ স্মৃতি এক পা করে এগিয়ে আসছে ওর দিকে। আমি সরি এমি, আমি সত্যিই নিজেকে দোষী মনে করি, তোমার মৃত্যুর জন্য আমি ক্ষমা চাইছি এমি। এই যথেষ্ট নয়? কণ্ঠস্বর এবার রীতিমতো কঠিন শোনাল এমির। বলো তুমি কি চাও? আর থাকতে না পেরে এবার বলেই ফেল কেন, বলো কি চাও তুমি আমার কাছে? তুমি যা বলবে আমি তাই করতে রাজি গু। এবার শেষ রাতের আকাশ বাতাসকে কাঁপিয়ে ক্ষণক্ষণে গলায় হেসে উঠল এমি। না, এ নিছক কোনো শিশুর সরল কণ্ঠস্বর নয়, এ কোনো ছদ্মবেশী শয়তানের কণ্ঠস্বর। এমি বলল, আমি চাই তুমি এখানেই থাকবে, এই ফরেস্টে, মাদার সিবেটের সাথে। তার কাছে তুমি নিজের প্রায়শ্চিত্ত করবে। তবেই আমি বুঝব তুমি সত্যি সত্যিই আমার জন্য অনুতপ্ত,
বলেই ফের সেই আগের মতো প্রাণখোলা হাসি হেসে উঠল এমি। কিন্তু ওর কণ্ঠস্বর কি ভয়ানক! ঘোর অমঙ্গলের ছোঁয়া ওর কণ্ঠস্বরে। যেন কোনো রাক্ষসী ওইরকম বিকটভাবে হাসছে। ওর হাসি থমকে বনের গাছগুলো পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে। জঙ্গল ভেঙে প্রাণপণ ছুটছে কেন? কোথায় যাচ্ছে, কোনো দিকে যাচ্ছে সে জানে না। তবু সে ছুটছে। এতক্ষণে সে বুঝতে পেরেছে তার সামনে দাঁড়ানো ওই এমি আসলে সত্যিকার এমি নয়, এমির রূপ ধরে এসেছে এই জঙ্গলে বাস করা সেই ভয়ানক অশুভ শক্তি। ফের সে ওই শক্তির নিষ্ঠুর ছলনায় ভুলেছে। ফের তার পাতা ফাঁদে পা দিয়েছে। এমিরূপী অশুভ শক্তির কাছে সে নিতান্ত বোকামি করে কথা দিয়ে ফেলেছে সে যা বলবে সে তাই করবে। ওই অশুভ শক্তি ছলনা করে তার মুখ থেকে কথা আদায় করে নিয়েছে আর এখন সে তার শেষ পাওনা নিয়েই ছাড়বে। আর বুঝি বাঁচার আশা নেই কেনের। বনের সীমানার দিকে যাওয়ার পরিবর্তে কেন দিকবিদিক গান শূন্য হয়ে ফের জঙ্গলের আরও ভেতরের দিকে ছুটতে লাগল। পূব আকাশে রক্তিম ছাটার পরশ লাগার আগে পর্যন্ত কেন একটানা ছুটতেই লাগল। কোনো দিকে হুঁশ নেই তার। কোথায় যাচ্ছে, কোনো দিকে যাচ্ছে কিছুমাত্র খেয়াল নেই তার। সে এখন একা, সম্পূর্ণ একা। পরনের কাপড়টুকু ছাড়া তার সাথে আর কিছুই নেই। না খাবার, না জল, না অন্যান্য প্রয়োজনীয় জিনিস, কিছুমাত্র নেই। ক্ষুধায় তেষ্টায় ক্লান্তিতে তার শরীর যেন ভেঙে আসছে। ছুটতে ছুটতে এক জায়গায় এসে যখন থামল তখন সকালের সূর্যটা গাছপালার মাথা ছাড়িয়ে দিব্যি উঠে এসেছে। এক জায়গায় দাঁড়িয়ে হাঁপড়ের মতো ঘন ঘন নিঃশ্বাস ফেলছে কেন। সর্বাঙ্গ ঘামে ভিজে গিয়েছে, পরনের জামাকাপড় ঘামে ভিজে লেপ্টে রয়েছে গায়ের সাথে। মাথার চুলগুলো উস্কো খুস্কোভাবে কপালের উপর এসে পড়েছে। চোখের সামনে শুধু ভাসছে কিছুক্ষণ আগে দেখা এমির চূর্ণবিচূর্ণ মুখটা। আবার ফাঁদে দিয়েছিল সে। এদিকে জলতেষ্টায় শুকিয়ে কাঠ। চোখে প্রায় অন্ধকার দেখছে সে। গতকাল সকালে সে একটু নুডলস খাওয়ার পর প্রায় 24 ঘন্টা কেটে গিয়েছে, পেটে দানাপানি পড়েনি। কেন মরিয়া হয়ে খোঁজ চালাতে লাগল বনে যদি কোনো জলাশয় বা ঝরনা এরকম কিছু চোখে পড়ে, কিন্তু ব্ল্যাক ফরেস্টে প্রবেশ করা স্তক এখনো পর্যন্ত একটাও প্রাকৃতিক জলাধার তার নজরে পড়েনি। এবার সে আরও দ্বিগুণ মরিয়া হয়ে গাছের পাতালতা ঘাঁটতে লাগল। বৃষ্টিতে ভেজা গাছের পাতা চিবিয়ে খেলেও কিছুটা তৃষ্ণা নিবারণ হতে পারে, কিন্তু তাতে আরও বিপত্তি বাড়ল। ভেজা লতাপাতা মুখে দিতেই যতটুকু জমা পানি ছিল সেটুকু গলায় পড়তেই ওর তেষ্টা যেন আরও 10 গুণ বেড়ে উঠল। আবার এই জঙ্গলে তার রুকস্যাকটা কোথায় ফেলে এসেছে কে জানে। ওর ভেতরে একটা পানির বোতল আর কিছু ক্যান ফুডের কৌটো ছিল। ওই রুকস্যাকটা পেলেই ওর কিছুটা সাহায্য হতে পারে, কিন্তু যতদূর মনে আছে ব্যাগটা সে ওই অভিশপ্ত গ্রামটায় ফেলে এসেছে যেখানে দ্বিতীয়বার পা রাখবার সাহস তার নেই। এই বনে একটা পশু বা পাখিও এখনো পর্যন্ত নজরে পড়েনি যাকে সে শিকার করে খেতে পারে। বনে প্রবেশ করার পর অনেক রকম পাখির ডাক কানে এসেছিল বটে, কিন্তু তাদের একটাকেও চোখে পড়েনি। পেটের ভেতরটা চিনচিন করছে খিদে, অথচ এককণা খাবার পাওয়ার উপায় নেই এই বনে। এই বনে একটাও ফলের গাছ পর্যন্ত নেই। খিদের জ্বালায় অস্থির হয়ে উঠেছে কেন। নাক সময় যত গড়াচ্ছে একটু একটু করে তার বাঁচার আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। মনে হচ্ছে না সেও এই বন থেকে বেঁচে ফিরতে পারবে। টনি আর জেমসের মতোই অসহায়ভাবে তাকেও মৃত্যুবরণ করতে হবে। ক্লান্ত বিধ্বস্ত কেন একটা বড় গাছের গায়ে হেলান দিয়ে ভাবতে শুরু করল আগাগোড়া সবকিছু। কেন সে এই বনে এসেছিল? হঠাৎ করে এখানে আসার তাড়না তার মধ্যে কি করে এলো? কে ওর মাথায় ঢোকাল যে একবার ব্ল্যাক ফরেস্টেও অভিযান চালানো হোক? এখানে আসার পর প্রথম রাতে রবার্তা বলেছিল সে মাদার সিবেটকে দেখেছে। ওদের ভিডিওতে যে ফুটেজ উঠেছিল তাতেও গাছের আড়ালে একটা অস্পষ্ট ভুতুড়ে মূর্তিকে মাথা বের করে উকি মেরে দেখতে দেখা গিয়েছিল।
রবার্তা ওই মূর্তিকে ফুটেজে দেখেই কনফার্ম করেছিল ওটাই মাদার সিবেট। তারা সেই হারিয়ে যাওয়া গ্রাম, সেই পরিত্যক্ত অভিশপ্ত চার্চ সবই দেখতে পেল তাদেরও, যারা মৃত্যুকে একরকম জয় করে শতাব্দীর পর শতাব্দী ব্যাপী ওই গ্রামে বাস করছে এখনো। সেই অমিত বাসিন্দারা, মরে গিয়েও যারা মরেনি। ছেলেবেলায় কেন এই ব্ল্যাক ফরেস্টেরই কাছাকাছি অঞ্চলে বাস করত, পরে তারা ইংল্যান্ডে চলে যায়, কিন্তু বাবা চাচাদের মুখে এই ফরেস্টকে ঘিরে মুখরোচক সব অলৌকিক কাহিনী তারও কানে যেত। তখন অবশ্য সে এসব বিশ্বাস করত না, হয়তো কোনোদিনই করত না যদি না সে একমাত্র মেয়েকে চিরতরে হারাত। কেনের ভাগ্যই কি তাকে শেষমেশ এখানে টেনে আনা। এই অভিশপ্ত ব্ল্যাক ফরেস্টের কাছাকাছি অঞ্চলে বাস করার দুর্ভাগ্যই কি তাকে এখানে টেনে আনা। এই বনে ইনভেস্টিগেশন করতে আসার আগে আমালি শহরের বাসিন্দাদের মুখে শুনেছিল প্রায় শহর থেকে একজন দুজন করে লোক হারিয়ে যায়। এই ব্ল্যাক ফরেস্টই নাকি তাদের হারিয়ে যাবার পেছনে প্রত্যক্ষভাবে দায়ী। তাহলে এর সীমানায় বা এর কাছাকাছি অঞ্চলে যারাই বাস করবে, তাদের সবাইকেই কি এভাবে কালের নিয়মে এই বনে এসে হারিয়ে যেতে হবে? খোরাক হতে হবে এখানকার অমিত বাসিন্দাদের? দূর শহরে চলে গিয়েও নিস্তার মিলবে না? এটাই কি বিধিলিখন এই অঞ্চলে বসবাসকারী মানুষজনের? তার মেয়ের মৃত্যুও কি আদৌ কোনো দুর্ঘটনা ছিল না? এই ব্ল্যাক ফরেস্টের অভিশাপই কি এমির জীবন কেড়ে নিয়েছিল? ক্লান্ত কেন আপনমনেই দুপাশে মাথা নাড়তে লাগল। না, বড্ড বেশি অবাস্তব চিন্তা করে ফেলছে সে। এসব চিন্তাভাবনার কোনো অর্থই হয় না। এসব দুর্বল, ক্লান্ত মনের চিন্তাভাবনা। কিন্তু তাকে এভাবে হতাশায় ভেঙে পড়লে চলবে না। এখান থেকে বাঁচার আশা ক্ষীণ, তবু তাকে শেষ পর্যন্ত বাঁচার জন্য লড়তে হবে। সারাটা সকাল আর দুপুর কেন পাগলের মতো ঘোরাঘুরি করতে লাগল। পরনের জামাকাপড় গাছের ডালের ঘষা লেগে ছিন্ন ভিন্ন, কর্দমাক্ত, মুখে দুদিনের না কামানো দাড়ি। তাকে দেখে তখন যে কেউ বলবে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর রাস্তায় রাস্তায় যেসব উন্মাদ, মানসিক ভারসাম্যহীনদের ঘুরে বেড়াতে দেখা যায়, কেন ঠিক তাদেরই দলের। দেখতে দেখতে সারাদিনের কর্মক্লান্ত সূর্যটা গাছগাছালির মাথার উপর উঠে এলো। আন্দাজে ভর করে পশ্চিম মুখপথ ধরে যত এগোবার চেষ্টা করে সে, ততবারই ও পথ ভুল করে বারবার একই জায়গায় ফিরে আসে। যেন একটা পাকচক্রে পড়েছে সে। কখনো 90 ডিগ্রি কোণ রেখে দক্ষিণ কি পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করে, তবু সেই এক ব্যাপার। ঘুরে ফিরে এক জায়গায় বারবার ফিরে আসা। ক্ষুধায় পেট চঞ্চন করছে, মাথায় চক্কর আসতে শুরু করেছে, হোক লেগে গিয়ে টকটক পানি উঠে এলো বার কয়েক গলার কাছে, কিন্তু তবু সে হাঁটা থামায়নি। সময়ের চাকা যত গড়াচ্ছে তত একটু একটু করে ক্ষীণ হয়ে আসছে জীবনের সব আশা। একটা বড় গাছের গায়ে প্রায় আধশোয়া হয়ে বসে রইল কেন। চোখ দুটো অসম্ভব ক্লান্তিতে বুজে এসেছে। বসে বসে নিজের অদৃষ্টের কথা ভাবছে সে। হঠাৎ কাছেই জঙ্গলের বুকে একটা সরসর শব্দ শুনে চমকে চোখ মেলে তাকাল সে। শুনে বুঝল শব্দটা এদিকেই আসছে। কিছু একটা সামনের বড় বড় ঘাস ঠেলে এগিয়ে আসছে ওরই দিকে। কি হতে পারে জিনিসটা ভাবতে না ভাবতেই দৃশ্যমান হলো জিনিসটা ওর চোখের সামনে। একটা বড় খরগোশ। গোটা শরীরটা তার বাদামি পশমে ঢাকা, নাকটা টুকটুকে লাল কিন্তু আকারে বেশ বড়। চোখ দুটো চঞ্চল, মণি দুটো অনবরত ঘুরছে। চিরকালই প্রাণীহত্যাকে ঘৃণার নজরেই দেখে এসেছে কেন, কিন্তু আজ এমন একটা পরিস্থিতিতে পড়েছে সে যে এমন একটা কাজ না করেও উপায় নেই তার। খাবারের আশায় তার সবটা ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। দুচোখ লোভে চকচক করে উঠল তার। এখন খরগোশটা পুরোপুরি ওর নাগালের মধ্যে আসা পর্যন্ত ওকে তককে তককে থাকতে হবে। ওর কয়েক হাতের মধ্যে এসে খরগোশটা বাতাসে নাক উঁচু করে কি যেন শুকতে লাগল, কিন্তু নড়ল না। ওটা মনে হলো কেনের উপস্থিতি টের পেয়েছে, কিন্তু তেমন ভীত হয়েছে বলে মনে হলো না।
কেন সবটা ইন্দ্রিয় সজাগ রেখে অপেক্ষা করতে লাগল ওটাকে নাগালের মধ্যে পাবার। সে এর আগে খরগোশের মাংস খায়নি কখনো, কিন্তু এখন যে কোনো খাদ্যবস্তুই ওর কাছে 5 স্টার হোটেলের খাবারের সমতুল। নিঃশ্বাস বন্ধ রেখে অপেক্ষা করতে লাগল কেন, কিন্তু একটু পরেই তাকে এক সমুদ্র হতাশায় ডুবিয়ে দিয়ে খরগোশটা উল্টোমুখো ছুটে চলে গেল। কেন আর ধৈর্য ধরে রাখতে পারল না। সেও ছুটতে লাগল খরগোশটাকে অনুসরণ করে, কিন্তু কিছু দূর যাবার পরেই এক জায়গায় হোঁচ খেয়ে পড়ে গেল কেন। যন্ত্রণায় মুখচোখ বিকৃত হয়ে উঠল ওর। অভিশপ্ত! এই বন অভিশপ্ত। এখানে শুধু মৃত্যু আর যন্ত্রণা ছাড়া কিছুই নেই। তারপরেই হঠাৎ বিদ্যুৎ চমকের মতো ওর মনে হল, এটাও মাদার সিবেটের একটা ছলনা নয়তো। হয়তো খরগোশের রূপ ধরে ক্ষুধায় কাতর কেনের সামনে এসে তার সঙ্গে ফের একটা নিষ্ঠুর খেলা খেলে গেল। হতেও পারে। তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। একটা চিরন্তন অশুভ শক্তি বলতে যা বোঝায়, মাদার সিবেট হলো তাই। কোনো ক্রমে নিজের বিধ্বস্ত ক্লান্ত দেহটাকে টেনে হিঁচড়ে মাটি থেকে তুলকেন। মুখ দিয়ে গোঙানি উঠতে শুরু করেছে ওর। দুচোখ বেয়ে পানি নামছে, মুখের কাছে ফেনা এসে জমেছে। প্রায় মূর্ছিত হয়ে পড়ার উপক্রম তার। পা টেনে টেনে সামনের দিকে এগোতে লাগল কেন। বার দুই ফের হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিল। খরগোশটাকে দেখে যে আশার আলো ফুটে উঠেছিল তার মনে, সেটাও কে যেন নিষ্ঠুর হাতে নিভিয়ে দিল। দিনের বাকি সময়টুকু সে উদ্ভ্রান্তের মতো বনের এখানে সেখানে ঘোরাঘুরি করে চল, কিন্তু আর দ্বিতীয় কোনো প্রাণীর অস্তিত্ব সে দেখতে পেল না কোথাও। ধীরে ধীরে সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়তে লাগল। প্রকৃতির বুকে পা টিপে টিপে নেমে এলো রাত। আরেকটা বিভীষিকাময় অধ্যায় শুরু হতে চলেছে তার জীবনে। তার এও মনে হল, এই রাতটাই তার জীবনে শেষ রাত নয়তো। ওর অশ্রুসিক্ত ক্লান্ত চোখ দুটোর সামনে সন্ধ্যার আকাশে ধীরে ধীরে একটি দুটি করে তারা ফুটে উঠতে লাগল। সন্ধ্যা নামার পরেও প্রায় 1 ঘণ্টা ধরে সে একইভাবে পাগলের মতো বনে বনে হাঁটাহাঁটি করে চল। একসময় যখন প্রায় টলে পড়ে যাবার মতো অবস্থা হলো ওর, তখন হঠাৎ পেছনে কার যেন ভারী পায়ের শব্দ শুনতে পেল কেন। শব্দ অনুসরণ করে কেন পেছনে তাকিয়েছিল। না, এটা কোনো খরগোশ বা কোনো জন্তুর পায়ের শব্দ নয়। এটা অন্য কিছু আসছে তার পেছনে। একবার ওর এও মনে হলো যা শুনছে তা হ্যালুসিনেশন নয়তো, কিন্তু পরক্ষণেই তার ভুল ভাঙল। না, মোটেও হ্যালুসিনেশন নয়, যা শুনছে ঠিকই শুনছে। থপ 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 থপ। কে যেন ভারী ভারী পা ফেলে জঙ্গল ভেঙে ওর দিকে এগিয়ে আসছে। যে আসছে, সে যে বেশ দ্রুত আসছে তা তার পায়ের শব্দেই বোঝা যাচ্ছে। কিন্তু কি ভারী পায়ের শব্দ! যেন বিশাল ভারী কোনো মোট বয়ে নিয়ে আসছে সে। কেন তাকিয়ে রইল শব্দ যেদিক থেকে আসছে সেদিকে। একসময় কাছেই জঙ্গলটা দুলে উঠল, আর তারপরেই অস্বাভাবিক গতিবেগে একজন মহিলাকে সামনে হেঁটে আসতে দেখতে পেল কেন। তারপরেই কিছু ভাবনাচিন্তার অবকাশ পেল না কেন। হিংস্র সাপদের মতো প্রচণ্ড একটা গর্জন করে সেই মহিলাটি প্রায় ঝাঁপিয়ে পড়ল ওর শ্রান্ত বিধ্বস্ত শরীরটার উপর। কেন পড়ে গেল মাটিতে। ব্যথায় কোকিয়ে উঠল কেন। কিন্তু মুখ দিয়ে একটা ঘর ঘর শব্দ ছাড়া আর কিছুই বেরল না তার। যেন বিশাল একটা হাতি তার শরীরের উপর এসে পড়েছে। মাটি থেকে ওঠার ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলল কেন। সে মিতবৎ পড়ে রইল মাটির উপর। ওর দেহের উপর এসে পড়া সেই মহিলাটি ওকে চিৎ করে শুইয়ে দিল এবার। যন্ত্রণায় গোমাতে থাকা কেনের অবসন্ন চোখ গিয়ে পড়ল বুকের উপর চেপে বসা মেয়েটির উপর। মেয়েটি রবার্তা ছাড়া কেউ নয়। কিন্তু এ কি রকম তার চেহারা! যেন নরক থেকে নেমে এসেছে সাক্ষাৎ এক পিশাচিনী। কোথায় গেছে তার সেই রূপ যৌবন! গাছের শুকনো বাকলের মতো গায়ের চামড়া হয়ে গিয়েছে তার।
চোখ দুটো যেন দুটো শূন্য কালো গহ্বর, ঝাঁকড়া অবিন্যস্ত চুলগুলো নেমে এসেছে মুখের দুপাশে। রাতের এলোমেলো হাওয়ায় অশান্তভাবে উড়ছে। দুপাটি বিস্তৃত ছুরির ফলার মতো দাঁতের সারি মুখের বাইরে বেরিয়ে এসেছে। তারপরেই পেছনে দেখা গেল সেই অপার্থিব জনতার দলটাও এসে দাঁড়িয়েছে। যেন শিকারের ভাগ অপেক্ষায় রয়েছে ওরা। সবারই চেহারা একই রকম ভয়ঙ্কর, অবিকল রবার্তার মতো। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।